এবার নির্বাচন হচ্ছে গণ অভ্যুত্থানের প্রায় 18 মাস পর। এভাবেই 17 মাস আগের রাষ্ট্র সংস্কারের রাজনীতি এখন পেছনে পড়ে গেছে। কেবল পেছনে পড়াই নয়, সংস্কৃতির প্রায় সব মাধ্যম যে বিগত সময়ে পুনঃ পুনঃ আক্রান্ত ও বিপর্যস্ত হয়েছে, তাতে বাংলাদেশ নিজেকে রক্ষা করার অবস্থাতে আর নাই। মব সহিংসতায় দেশ জুড়ে এক বছরে খুন হয়েছে 197 জন মানুষ। বাড়িঘর কত পুড়েছে তার ইয়ত্তা নাই। নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখানো এনসিপির বেলায় নাগরিক সমাজ দেখল, খোদ তাদের কেন্দ্রীয় অনেক নেতা বললেন, দল যে গণতান্ত্রিক সংস্কার জোট ছেড়ে জামায়াতে ইসলামের ভিন্ন জোটে গেল সেটা তারা অবহিত ছিলেন না। সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। নির্বাচন ও রাজনীতির পালাবদল নিয়ে আজ আলোচনা করব এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে আজকে যুক্ত হয়েছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন, তিনি আছেন আমার সাথে। আমার সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর হাসানাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম যে আজকে নির্বাচন ও রাজনীতির পালাবদল এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমরা জানি যত নির্বাচন নিয়ে আসছে 2026-এর জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারির 12 তারিখে যদি নির্বাচন হয়, আর খুব কম সময় বাকি। এর মধ্যে প্রার্থীদের তাদের যা যা প্রস্তুতি সেগুলো শুরু হয়ে গেছে। মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে, কিছু স্থগিত হয়েছে, কিছু বাতিল হয়েছে, কিছু জন্য আপিল করা হয়েছে। সকল রকমের প্রস্তুতি আমরা দেখছি যে মানে দেশ এখন নির্বাচনের পথে যাত্রা শুরু করেছে। আমরা এটুকুন তো বলতেই পারি, বহু বছর পর বহু আকাঙ্ক্ষিত একটা নির্বাচন হতে যাচ্ছে। কিন্তু এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে জোটগত বা জোটবদ্ধ হয়ে যে নির্বাচন করার যে প্রবণতা, সেটি এখন মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। আমি মোস্তফা কামাল আপনাকে দিয়ে শুরু করতে চাই। এখন ঠিক 4টি জোট মোটমাট আমরা যদি ধরি, সেটি হলো নির্বাচনের বাজারে রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় যে জোট দুটি, সেটি হচ্ছে একটা বিএনপির জোট এবং আরেকটি হচ্ছে জামায়াতের নেতৃত্বাধীন যে জোটটি রয়েছে, 11 দল বিশিষ্ট যে দলটি রয়েছে, সেই দলটি। আমি শুরু করেছিলাম যে নতুন বন্দোবস্তের কথা বলেছিল যে দলটি এনসিপি, সেই এনসিপি জামাতে নেতৃত্বাধীন এই দলটির সাথে যুক্ত হয়েছে। ভোটে মানে জোটের শর্ত হিসেবে যদি আমি বলি, তাইলে নিজেদের কোটার যে 30 আসন তাদের রয়েছে, তার বাইরে জোটের অন্য যে বাকি 270 আসন এনসিপির কর্মী সমর্থকদের ধর্মতান্ত্রিক এক রাষ্ট্র প্রকল্পের সাথে মানে পক্ষে দাঁড়াতে হবে এবং পুরো নির্বাচন জুড়ে তাদের জন্য ক্যানভাসিং করতে হবে, গণসংযোগ করতে হবে। মানে নিজেদেরকে মধ্যপন্থী বা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশের লক্ষ্যের সঙ্গে মানে যারা পরিচিত করাতে চেয়েছিল, তাদের সাথে আসলে এই যে মাওলানা মওদুদির এই রাষ্ট্রকল্পনা আদৌ মিলবে কিনা, আপনার আলোচনাতে শুরু করতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। যে কোনো নির্বাচন যখন ঘনিয়ে আসে তখন ভোট প্রাসঙ্গিক, ভোট যখন প্রাসঙ্গিক জোটও প্রাসঙ্গিক হতে পারে এতটুকু। কিন্তু এবারের সিলেবাসটা তো ভিন্ন। এবারের নির্বাচনের সাথে আগের নির্বাচনগুলোর সাথে কিন্তু অনেক জায়গায় তফাৎ আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যারা আমাদেরকে নতুন বন্দোবস্ত শব্দটা শিখিয়েছে নতুন করে, নতুন শব্দটাও পুরনো শব্দ, বন্দোবস্ত শব্দটাও পুরনো শব্দ, কিন্তু তারা কিন্তু আমাদেরকে আশা জাগিয়েছে নতুন বন্দোবস্ত। তো পর্যাপ্ত ব্যাখ্যা না দিলেও আমরা কিন্তু একটা ধারণা করেছিলাম যে নতুন বন্দোবস্তটা কেমন হতে পারে। তারা কিন্তু পর্যাপ্ত ব্যাখ্যা দেয়নি, শুধু শুনিয়েছে যে একটা নতুন বন্দোবস্ত চায় বাংলাদেশে। তাহলে তাদের তৎপরতায় আমরা নতুন বন্দোবস্ত বলতে কি বুঝতে শুরু করেছিলাম যে পেশি শক্তির প্রভাব কমবে, অর্থের প্রভাব কমবে, জোটের নামে তামাশা কমবে, ক্ষমতা দখলের জন্য আদর্শ, উদ্দেশ্য, নীতি, নৈতিকতা যে ভুলণ্ঠিত হয়ে পড়েছিল সেটার মধ্যে একটু পুনরুদ্ধার হবে। ডান বাম ছেড়ে মধ্যপন্থারও এক ধরনের রাজনীতি হবে। তো মধ্যপন্থার জায়গাটা বাংলাদেশে আসলে কঠিন। মধ্যপন্থা বিএনপির মতো একটা বিশাল রাজনৈতিক দল রয়েছে, এটা একদম শুধু মুখে মুখে মধ্যপন্থা নয়, প্র্যাকটিক্যালি মধ্যবর্তী দল বাংলাদেশে হচ্ছে বিএনপি। এই দলটার মধ্যে স্পেস বেশি। এখানে উত্তরপন্থী বলেন, দক্ষিণপন্থী বলেন, মধ্যপন্থী বলেন,
সাধু বলেন, শয়তান বলেন, চালাক বলেন, বোকা বলেন, সব কিছুর একটা রসায়ন এই দলটাতে আছে। এবং তথ্য যদি বিশ্লেষণ করেন আপনি, এই দল ছাড়াও যায়, এই দল থেকে বহিষ্কৃত হওয়া যায়, আবার চলেও আসা যায়। এতই স্পেস এই দলটার ভিতরে। অতএব এনসিপি যতই নিজেদেরকে মধ্যপন্থী বলুক, ওইটা খাবে না, প্র্যাকটিক্যালি ওইটা হবে না। কিন্তু এনসিপি যে আশাটা জাগালো, এবং কি শুধু আশাই জাগায়নি, তারা তো কাজ করে দেখিয়েছে। 5 আগস্ট যদি আপনি খুব তর্ক বিতর্ক না করেন, সেটার ফ্রন্ট লাইনার তো তারা, ফ্রন্ট ফিগার তারা। এতে করে তাদের প্রতি আমাদের স্নেহ বেশি, আদর বেশি, প্রত্যাশাও বেশি। কিন্তু তারা ওই প্রত্যাশাটাকে হতাশায় পরিণত করেছে। তারা প্রকারান্তরে পুরনো বন্দোবস্ততেই গেল। জামাতের সাথে গেল কেন, সেই প্রশ্নে আমি যেতে চাই না। বিএনপির সাথেও যেতে পারতো, গেল ওই সমালোচনা এইভাবেই হতো, সমালোচনা হতো। এতটা কি হতো? হয়তো আরো বেশিও হতে পারতো। আচ্ছা, সেটা আর সমালোচনার বিষয়ও নয়। যেহেতু তারা জামাতের সাথে গেছে, বিএনপির আশেপাশেও ঘোরাফেরা করেছে, 2-4 জন তো বিএনপিতে যোগদানও করছে। অতএব ওই বিতর্কে না গিয়ে যে তারা পুরনো বন্দোবস্ততেই গেল। তো ওখানে আবার কি আছে, তাদের কোটা আছে। তো তাদের আন্দোলনটা তো ছিলই কোটার বিরুদ্ধে, একেবারে সাংঘর্ষিক। কিন্তু নিজেরা যা বলেছে, শুরুর দিকে আমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতেও দেখেছি, এটাও তো সত্য। তাদের একটা বক্তব্য ছিল, প্রত্যেকটা বক্তব্য কিন্তু মানুষকে খুব টাচ করেছিল। একটা হচ্ছে যে তারা কারো লেজুড় হবে না, চমৎকার কথা। কিন্তু তো সেটা কোন প্রসঙ্গে বলেছিল, যে তারা ছাত্র আছে, ছাত্রত্ব নিয়ে থাকবে, কোনো দলে যাবে না বা কোনো দল গঠনও করবে না। কিন্তু দেখা গেল তারা লেজুড়ও হয়েছে, মাথাও হয়েছে, নিজেরা একটা মাথা তৈরি করেছে, এটার নাম এনসিপি। আর লেজটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। অর্থাৎ একটা কথায়ও তারা অটল থাকতে পারেনি। তারা কেন যেন এই মাত্র বছর কয়েক আগের ঘটনাও ভুলে যাচ্ছে। আপনি যদি 5 আগস্টকে একটা বটম লাইনও ধরেন, এখান থেকেও কিন্তু তাদের সামনে এগোনো সম্ভব ছিল, পুরনো কথা বাদ পড়ে যেতে পারত। কে কবে ছাত্রলীগের ছিল, কে কবে শিবিরে ছিল, গোপনে গোপনে ছাত্রলীগের ছিল, ভুলতেও শুরু করেছিল। হ্যাঁ, এগুলো কিন্তু ওই চ্যাপ্টারটা থেমে যেতে পারত। 5 আগস্ট থেকে শুরু হতে পারত তাদের পথ চলা। কিন্তু এই পথ চলার মধ্য দিয়ে তারা দেখা গেল কখনো কখনো কারো শিকার হয়েছে, এইদিকে হেলেছে, ওইদিকে দুলেছে। বিএনপির সাথেও তো ঘোরাফেরা করেছে, আসন নিয়ে কথাবার্তা বলেছে তো অবশ্যই। আবার তাদের অন্যতম সৌন্দর্য কি ছিল, যে স্পষ্ট কথা বলে দেয়া, চোখে চোখ রেখে কথা বলে দেয়া। তো এখন চোখে চোখ বলতে কোন চোখ? শুধু আওয়ামী লীগেরটাই চোখ? তারা তো প্রশংসিত হয়েছিল। তো এই চোখে চোখ তো বিএনপির দিকেও রাখতে পারতো, জামাতের দিকেও রাখতে পারতো। তাহলে তারা, তাদের জন্য স্পেস ছিল আরো বেশি। কি রকম সেটা একটু তাদের বোধহয় এখনো যারা আছেন ভাববার বিষয় আছে। যিনি অল্প কদিন আগে প্রয়াত হয়েছেন বেগম খালেদা জিয়া, তিনি যখন দেশনেত্রী হয়েছেন, অথবা আপসহীন নেত্রী, দুটো খেতাব ওনার কিন্তু অর্জন, মানুষ ভালোবেসে দিয়েছে। তিনি কিন্তু তখন এমপি ছিলেন না, আর অনেক পরে এমপি হয়েছেন। কিন্তু আমাদের এই এনসিপির ভাইদের মধ্যে এমপি হওয়ার এমন একটা মোহ জেগেছে, এটা হওয়াই লাগবে। এই জায়গাটাতেই আমি আপনাকে থামাতে চাই মোস্তফা কামাল। এবং এই যে পুরনো বন্দোবস্তেই ফিরে যাওয়া, এটা কি শুধুই ক্ষমতার জন্য, মানে ক্ষমতার লোভে যাওয়া, মানে আমরা জুলাই বিপ্লব বা জুলাইয়ের চেতনার যে বিষয়টা, সেই জায়গাটাকে খর্ব করে শুধু ক্ষমতাকেই আমরা প্রাধান্য দিলাম শেষ পর্যন্ত কিনা, এই প্রশ্নটি আপনার কাছে থাকলো। আমি চলে যেতে চাই অধ্যাপক ডক্টর হাসনাত আলী আপনার কাছে। কেন পুরনো বন্দোবস্তে ফিরতে চাই এনসিপি? চাইলো এনসিপি এবং জামাতের সাথে নির্বাচনী জোটে যুক্ত হয়ে আসলে এনসিপি কি লাভ করবে, এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে একেবারে নির্বাচনের পর, মানে নির্বাচন ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে মানে রাজনৈতিকভাবে তারা সমাজের যে মধ্যপন্থী বা জনমতের উপর প্রভাব বিস্তারকারী একটা নাগরিক গোষ্ঠীর আস্থা যে হারিয়েছে, মানে আমরা যে তাদের উপর যে একটা আস্থা রেখেছিলাম, সেই হিসেবে মানে এখন আমাদেরও প্রশ্ন জাগে যে জামাতের সাথে যে এনসিপির সমঝোতা হয়েছে সেটা শেষ পর্যন্ত মিলবে তো, মানে জামাত কথা রাখবে তো? জুলাই সনদই তো তার প্রমাণ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার বিজ্ঞ সহ আলোচক। দেখেন, হিসাব মিলবে কি মিলবে না, তার চেয়ে বড় কথা হলো যে নাগরিক সমাজ ক্ষুব্ধ হওয়ার আগেই এনসিপির যারা নিজস্ব লোক ছিল, অন্তত 5-7 জন প্রথম সারির নারী নেতৃত্ব, যারা স্পষ্ট কথা বলতো, ওনার মতো করে চোখে চোখ রেখে কথা বলতো, নতুন বাংলাদেশের কথা বলতো,
তারা এই জামাতের সাথে বন্দোবস্তটাকে মেনে নিতে পারেনি। তারা প্রকাশ্যে কথা বলেছে, রিজাইন করেছে, শুধু কেন্দ্রেই নয় বিভিন্ন জায়গাতে। অতএব হতাশা শুরু হয়েছে তাদের নিজের ঘর থেকে প্রথম। তারপরে আমাদের মতো মানুষরা যারা আমরা এই এনসিপির জন্মের দিনে স্বাগত জানিয়েছিলাম, যে দ্বিদলীয় যে ব্যবস্থা, সেই ব্যবস্থার থেকে যে সন্তানরা রক্ত দিয়ে একটা আশা জাগালো, আশা নিয়ে বাণী প্রচার করলো, সেটাকে ধারণ করে লালন করে যে মানুষগুলো এই দ্বিদলীয় আদর্শের বাইরের চিন্তাটা করে, তারা একতাবদ্ধ হয়ে এই দলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা কি দেখলাম, কয়েকদিনের মধ্যেই আমাদের সেই মোহটা ভঙ্গ হলো, যখন দেখলাম যে পুরাতন বন্দোবস্ত আর নতুন বন্দোবস্তের মধ্যে পার্থক্যটা নির্ণয় করা যাচ্ছে না। আস্তে আস্তে এরিয়াটা স্পষ্ট ছিল যে এই দুই দলের মধ্যে এই এরিয়াটাকে ফিল আপ করার জন্য এনসিপি ভূমিকা রাখতে পারে, সেই জায়গাটাকে গ্রে হওয়া শুরু করলো, ধূসর হওয়া শুরু করলো। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হতে পারলো, নিজেদের ভেতর থেকে, বাইরে থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে, মানুষের কাছ থেকে। এই ক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা ধাক্কা সেখানে ছিল। দেখেন, বিএনপির প্রায় 4000 লোককে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার জন্য। কিন্তু আমরা খুব অবাক হয়েছি যে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হওয়ার পরও এবং ব্যাপক সমালোচিত হওয়ার পরও এই জাতীয় তৎপরতা কিন্তু সেখানে দেখেনি, এবং সেখানে কখনো কখনো নীরবতা অবলম্বন করা হয়ে গেছে। দেখেন, সন্তানদের সম্পর্কে পিতা হিসাবে সমালোচনা করতে আমার কষ্ট হয়, এবং আমি এটা কখনো করতেও চাই না। কিন্তু এখনো যখন দেখি ভোটের মাঠ, যখন ভোটের ময়দান যখন প্রস্তুত, 12 তারিখে নির্বাচন, তখন এই সমস্ত জোট নিয়ে আমি খুব বেশি চিন্তা করি না। এটা খুবই স্বাভাবিক, একদম স্বাভাবিক। কারণ জামাত বিএনপির সাথে 17-18 বছর একসাথে মাঠে থেকেছে, ঘাটে থেকেছে, জেলখানায় থেকেছে, আয়নাঘরে থেকেছে, সরকারের ফ্ল্যাগ উড়িয়েছে, আবার বিরোধী দলীয় আসনে বেগম খালেদা জিয়াকে বিরোধী দলীয় নেতা মেনে পার্লামেন্টে থেকেছে। ঐক্য ধরে রাখা যায়নি কেন? আসলে আদর্শিক ঐক্যটা ছিল না, ঐক্যটা ছিল ক্ষমতা কেন্দ্রিক একটি ঐক্য, ক্ষমতার বলয় তৈরি করার ঐক্য। এখন আমি যদি বলি যে এখনকার যে ঐক্যটা, সেটাও একই রকমের ঐক্য, অতএব এই ঐক্যটা টিকে রাখা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। এবং তারপরে আপনি যে বৈষম্যর কথা বললেন, ভাই চমৎকার করে বলেছেন যে 30টা কেন, আপনি 100 জন বা 170 জন, 100 জনের সম্ভবত 300 আসনে নমিনেশন দেওয়ার কথা বলে 100 জনকে নমিনেশন ডিক্লেয়ার করলেন। 30 জনকে, আমি কিছুক্ষণ আগে এনটিভিতে ছিলাম, বৈষম্য বিরোধী একজন নেত্রী, সম্ভবত দোলা নাম আর কি, উনি বললেন যে আমি নমিনেশন পেয়েছিলাম, কিন্তু আমাকে মাঝপথে ফেলে রেখে 300টা চলে গেল, আমার অবস্থাটা কি হবে বা আমার করণীয়টা কি সেটি আমাকে বলা হয়নি। এই যে ক্ষোভের জায়গাটা, এই ক্ষোভের জায়গা তো ঘর থেকে তৈরি। তাহলে আপনি যাদেরকে ফেলে রেখে চলে গেল, তারা জোট করার জন্য কোনো আপত্তি নেই, জোট হতেই পারে, এটা আরো জোট হতে পারে, 12 দল থেকে 22 দল হতে পারে, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু এই যে নিজের দলের কর্মীরা যে বলছে যে আমাদেরকে মাঝপথে রেখে চলে গেল, এই রেখে চলে যাওয়াটা, এটি এনসিপির জন্য আগামীর রাজনীতি কতটা মসৃণ হবে বা কতটা সহজ হবে, সেটা আমার ছাত্র বন্ধুদেরকে আমি ভেবে দেখার জন্য বলবো। তারপরে আপনি দেখেন, তারা যে মোটা দাগে যে অভিযোগগুলো করতো, দখলদারিত্ব, তারপরে চাঁদাবাজি, তারপরে ইত্যাদি ইত্যাদি, তাহলে আপনি একজন, আমি একটু প্রাসঙ্গিক ক্রমে অপ্রাসঙ্গিক যেটাই বলেন একটু বলতে চাই, 17 বছর ফ্যাসিস্ট এবং 111 সরকারের দ্বারা নির্যাতিত হয়ে একজন নেতা দেশের বাইরে। আমি আজকেও দেখছিলাম আমার ছাত্র বন্ধুরা যে ভাষায় তারা সমালোচনা করছেন, যে ভাষায় কথা বলছেন, উনি তো রাষ্ট্রীয় ক্ষমতায় নেই, কারণ ওই বন্ধুটির স্ট্যাটাস এবং বিএনপির সেই নেতার স্ট্যাটাস কিন্তু সেম, কিন্তু আপনি তাকে ফিঙ্গার পয়েন্টে নিয়ে তার বিরুদ্ধে আপনি বিষোদ্গার করছেন। অথচ এই নেতা যেতে নেমে আসার পরে একটি টু শব্দটি করেননি কোনো একটি দল, কোনো একটি ব্যক্তি, কোনো একটি নেতার বিরুদ্ধে। তাহলে সেই ব্যক্তিটিকে আপনি কেন, আপনি তার বিরুদ্ধে, আপনি তো আদর্শের কথা বলবেন, নতুন বন্দোবস্তের কথা, তারা তাদের আদর্শের কথা বলবে, আই হ্যাভ এ প্ল্যান, তিনি তার প্ল্যান নিয়ে যাবেন, আপনি নতুন বন্দোবস্ত বা জুলাইয়ের চেতনার যে পক্ষের যে বার্তা, সেই বার্তা মানুষের কাছে নিয়ে যাবেন। আর আরেকটি ছোট করে একটা কথা বলি, যে দেখেন, আমি ভাইয়ের সাথে যদি মিলাই আর ভাই যদি আপনার সাথে মিলান, তাহলে কিন্তু হবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, যে বিএনপির নেতা জনাব তারেক রহমান এমন সৌভাগ্যবান একজন ব্যক্তি যার বাবা রাষ্ট্রপতি ছিলেন,
যার বাবার স্বাধীনতার ঘোষক ছিলেন, যার বাবা সেনাবাহিনীর প্রধান ছিলেন, তার মা দেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং সারা বাংলাদেশকে দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষকে এক জায়গায় দাঁড় করাতে পেরেছিলেন সেই মানিক মে এভিনিউ বা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এরকম একটি মানুষের জীবন বিপন্ন যেখানে যেখানে জীবন শঙ্কা আছে, সেই জায়গায় রাষ্ট্রের দায়িত্ব তার নিরাপত্তা নিশ্চিত করা। তবে আমি একটু ছোট করে বলি, তবে হ্যাঁ, কেউ যদি মনে করেন যে তারও নিরাপত্তার অভাব বোধ করছেন, আমি রাষ্ট্রের কাছে অনুরোধ করব যে তিনি চাইলে অবশ্যই রাষ্ট্র তার নিরাপত্তা নিশ্চিত করবে, কিন্তু কোন একজন ব্যক্তিকে সমালোচনার মুখে ফেলে নির্বাচনী বৈতরণী পার পাওয়াটা 24 জুলাই বিপ্লবের পরে আমি আসলে এই জায়গাটাতেই আপনাকেও আমি এই জায়গাটাতেই আটকাতে চাই অধ্যাপক ডক্টর হাসনাত আলী। এই যে আমরা ঐক্যের রাজনীতির কথা বলছি, সাম্যের রাজনীতির কথা, সৌহার্দ্যের রাজনীতির কথা বলছি, আদর্শিক জোট সেটা আদর্শের হোক বা নির্বাচনী জোট হোক সেটি কোনো বিষয় নাই, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ঐক্য ধরে রাখা না যায়, নির্বাচন পর্যন্ত পরিস্থিতি কতটুকু নিজেদের মানে আয়ত্তে থাকবে বা আইন শৃঙ্খলা কতখানি সুন্দর থাকবে, সুষ্ঠু থাকবে, সেটা নিয়েও এক ধরনের প্রশ্ন কিন্তু রয়ে গেল। একটা বিরতি নিয়ে আসার পরে এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাইবো দর্শক। RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকে একটা বিরতির সময় হচ্ছে, ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। নির্বাচন ও রাজনীতির পালা বদল নিয়ে কথা বলছিলাম। ফিরে যেতে চাই মোস্তফা কামাল আপনার কাছে, খুব সংক্ষেপে একটু শুনতে চাই যে কেন পুরনো বন্দোবস্তেই ফিরে যেতে হলো এনসিপিকে। ওটা তাদের একটা বিখ্যাত একটা স্লোগান আছে, আমরা যেটা রাজপথে শুনেছি, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা। তো সেক্ষেত্রে তারা জনতাকেই প্রায়োরিটি দিয়েছে সবসময়, কিন্তু শেষ পর্যন্ত এসে দেখা গেল যে ওই 30টা আসন, 30টা সংসদের আসনই প্রাধান্য পেল, প্রায়োরিটি পেল। কেন পুরনো বন্দোবস্তে তাদেরকে ফিরে যেতে হলো? অর্থাৎ ক্ষমতাই তাদের কাছে মুখ্য হয়ে গেছে। খুব, এটা কিন্তু এক ধরনের নির্মমতা তাদের প্রতি। ডে বাই ডে তারা ওই যে মায়ার জায়গার যে একটা জায়গা থাকতে হয়, ওই জায়গাটাও কিন্তু এরই মধ্যে তারা বরবাদ করে ফেলেছে। যেহেতু আশা জাগিয়েছে, কারণ দেশের অসংখ্য মানুষ আছে যারা আওয়ামী লীগ করে কিন্তু আওয়ামী লীগকে ঘৃণা করে, অসংখ্য মানুষ আছে বিএনপি করে কিন্তু বিএনপির কিছু কিছু কর্মতৎপরতা অপছন্দ করে, আবার বলতেও পারে না। এ ধরনের মানুষজন কিন্তু একটা নতুন বন্দোবস্ত চেয়েছিল। কেউ হয়তো মুখ খুলে বলেনি, কেউ হয়তো একটু একটু বলেছে। তো নতুন বন্দোবস্তটা কি, যদি শুধু আমি একটা পয়েন্টসে থাকি, সংসদ বিষয়ক। সংসদে যারা যান তাদেরকে কি বলা হয়? এমপি, অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট। তাহলে তাদের কাজটা কি? তারা পার্লামেন্টে বসে আইন সংক্রান্ত কাজ করবেন, আইন প্রণয়ন করবেন, আইনকে সময় উপযোগী করবেন, আইনে সংস্কার আনবেন, আইনের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি নিয়ে কথা বলবেন। কিন্তু আমরা দেখলাম কি, বাংলাদেশের সংসদীয় পদ্ধতি এসেছে সত্য, কিন্তু সংসদে বেশিরভাগ এমপির কাজ হচ্ছে টেবিলে কিল দেয়া। কে কত জোরে টেবিলে কিল দিতে পারে, বা লাগলে কোনোইও দিল একটা, আর হ্যাঁ না বলা। কি জন্য যে উনি হ্যাঁ বলেন আর কি জন্য যে না বলেন উনি ওটা নিজেও কিন্তু জানেন না। তার দল থেকে হুইপিং করে যেটা বলে দেয়া হয় তিনি হ্যাঁ আর না বলেন। বাদ বাকি সময়টা কি করেন? সচিবালয়ে ঘোরাফেরা করেন, বিভিন্ন কন্ট্রাক্টারি করেন, এসবে কিন্তু উনি সময় ব্যয় করেন। আবার দেখেন কি ট্রেজেডি, আমাদের এমপি সাহেবরা কিন্তু পার্লামেন্টে একটা চালাকি করেন, মানুষকেও তারা সেটাতে জড়িয়ে নিতে পেরেছেন। আদৌ সেটার কোনো প্রসঙ্গই নেই, কিন্তু একজন এমপি সাহেব দেখবেন দাঁড়িয়ে বলবে যে একটা গ্রামের নাম বলবে, 4-5টা রাস্তার নাম বলে, কয়েকটা ব্রিজের নাম বলে। ওই এলাকার মানুষ কিন্তু অভ্যস্ত যে আমাদের এমপি সাহেব পার্লামেন্টে আমাদের কথা বলেছেন। পার্লামেন্ট তো আপনাদের কথা বলার জায়গা না, ওখানে আইনের বিধিবিধান নিয়ে কথা বলার জায়গা। আপনাদের ব্রিজের কথা, রাস্তার কথা, এগুলো বলার জন্য স্থানীয় সরকারের প্রতিনিধিরা আছেন। ওই যে রসিকতা করে বলা হয়, একটা স্লিপ নিয়ে যান যেটা বলতে হবে। তো এক এমপি সাহেব খেই হারিয়ে ফেলে বলেছেন, মাননীয় ব্রিজ, আমার এলাকায় স্পিকার নাই। আসলে বলতে চাইছিলেন মাননীয় স্পিকার, আমার এলাকায় ব্রিজ নাই, অর্থাৎ খেয়ে হারিয়ে ফেলেন। ওই যে যতটুকু মুখস্থ করে যান, স্লিপ অফ টাং হয়ে যায়। এবার আমরা নতুন বন্দোবস্তে কিন্তু আশা করতে পারতাম যে মেম্বার অফ পার্লামেন্ট যারা, অর্থাৎ মাননীয় সংসদ সদস্য যাদেরকে বলা হয়, তারা সংসদের বিষয়াদি নিয়ে থাকবেন। একটা সুযোগ কিন্তু তৈরি হয়েছিল, 24 তো ওই সুযোগ আমাদেরকে এনে দিয়েছে।
আবার এই বৈষম্য বিরোধী ছাত্র নামে যাদেরকে আমরা আদর করতাম তারাও কিন্তু এই কথাটা বলেছিল বারবার, যে সংসদ হবে শুধুই সংসদীয় বিষয়াদি নিয়ে। এই 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 ওই জায়গাটায় যখন হ্যাঁ। এই ছাত্ররাই এনসিপি নামে ময়দানে এলো, আসাটা দোষের না, আসার পর যদি ওই সাবজেক্টগুলো নিয়ে থাকতো, মাঠে অন্তত তাদের ওই আদরটা থাকতো, হয়তোবা তারা ওই নির্বাচনী আস্থার জায়গাটাতে তার যে ছাড় অন্তত থাকতো। উচিত কথাটার মধ্যে তারা আছে, হ্যাঁ। কিন্তু তারা দেখা গেল বিএনপি অথবা জামাত একসময় ছিল এই কোন একটা বলয়ে ঢুকতে চাইলো, হ্যাঁ। কেন এতে করে এনসিপি তো নিজেকে তারা আসলে আর frontliner থাকতো হ্যাঁ না। না এনসিপি নিজেকে আসলে বলয়ের মধ্যে মানে ঢুকিয়ে ফেলতে চাইলো কেন? কারণ এনসিপি নিজে তো একটা বড় একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছিল। আমি এই আলোচনায় আবারও ফিরবো মোস্তফা কামাল। আমি একটু অধ্যাপক ডক্টর হাসনাত আলী আপনার কাছে যে প্রসঙ্গে ছিলাম, আপনি বলছিলেন যে জোট আদর্শিক না হলে সেখানে ভাঙন ধরবে, এ কারণে বিএনপি এবং যে জামাতের যে জোট 1.5 যুগেরও বেশি সময় ছিল সেটি টেকেনি, সেটি ভেঙে গেছে এবং এখন একে অপরের সবচেয়ে বড় শত্রু হচ্ছে বিএনপি এবং জামাত, আমরা যেটা দেখতে পারি। কিন্তু রাজনৈতিক দলগুলো মানে এখনকার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি কোনো ঐক্য না থাকে বা কোনো রকমের একতা না থাকে, তো সেই ক্ষেত্রে নির্বাচন পর্যন্ত আমরা নির্বাচনের পরিবেশটা কিরকম দেখতে পাচ্ছি, আপনি কি একটু ভিজুয়ালাইজ করতে পারছেন কিনা? দেখেন, কিছুক্ষণ আগেও দেখছিলাম যে ঢাকাতে যুব স্বেচ্ছাসেবক দলের একজন নেতা গুলিবিদ্ধ মৃত্যুবরণ করেছেন। অতএব এগুলো বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে হবে, গোয়েন্দা বাহিনীকে আরো সোচ্চার হতে হবে, ভিজিলেন্স হতে হবে। দেখেন, আপনি ঐক্যের যে কথা বলছেন, গত কয়েকদিন আগে আবারও তারেক রহমানের প্রসঙ্গ আসতে হয়, জামাত ইসলামের নেতৃবৃন্দ তার সাথে দেখা করতে গেছেন। আমি রাজনীতিকে খুবই পজিটিভলি দেখি, যে ডিবেট হবে, তর্ক হবে, যুক্তি হবে, আবার যেখানে বিরোধিতার জায়গা সেখানে বিরোধিতাও হবে, কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা আমাদেরকে ফিরে আনতেই হবে। আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে যেভাবে নাজেহাল করা হয়েছে, বিগত সরকার প্রয়াত বেগম খালেদা জিয়াকে যেভাবে নাজেহাল করা হয়েছে, দেশের সমস্ত বরেণ্য মানুষদেরকে নাজেহাল করা হয়েছে। আজকে যে তরুণ বন্দোবস্তের কথা আমাদের ছাত্র বন্ধুরা শোনালো, তারা যখন ক্যাম্পাসে আর শাহবাগের মোড়ে যখন কুরুচিপূর্ণ শব্দতে স্লোগান দেয়, প্রতিবাদ জানায়, তখন একবারও কি মনে হয় যে 1400 জনের রক্তের উপরে এই শাহবাগে দাঁড়িয়ে আমরা কি কাজটি করছি? সেটা বন্ধ হওয়া উচিত। দেখেন, সেখানে কিন্তু জামাত ইসলামের এই উইলটাকে আমি সাধুবাদ জানাই, আমি এবং বিশ্বাস করতে চাই যে তারা সত্যি একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ চেয়েছেন। তারা বলেছেন যে আমরা একসাথে আগামী রাষ্ট্র পরিচালনা করতে চাই, যাতে অন্তত এই যে 18 বছরের যে ক্ষতটা, এই ক্ষতটা পূরণ করা যায়। এবং এই ঐক্যবদ্ধ আন্দোলনের কথা যদি আপনি বলেন, তারেক রহমান 17 বছর পরে দেশে ফেরার পথে উনি শান্তি চেয়েছিলেন। উনি বলেছেন, আমি শান্তি চাই। এবং উনি যে শান্তি চান, এই জন্য অশান্তি সৃষ্টি হয় এরকম একটি শব্দ সেই 17 মিনিটের ভাষণে উনি বলেননি। যদি সবাই ভেবেছিল যে উনি দেশে এসে আওয়ামী লীগের বিরুদ্ধে বলবেন, 111-এর বিরুদ্ধে বলবেন, তারপরে অন্যান্যদের বিরুদ্ধে বলবেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্রী ভাষায় তাকে গালাগালি করেছে তাদের বিরুদ্ধে বলবেন না। উনি এই ঐক্যের বাতিটা দিয়েছেন যে আসেন সবাই মিলে করি। এবং আজকে যে ঐক্যের কথা আপনি বলছেন, আজ থেকে বোধহয় বছর 2 আগে মোস্তফা বলতে পারবেন, উনি বলেছিলেন যারা এই শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমরা একসাথে আসি, নির্বাচনের পরে সবাই মিলে আমরা একটা জাতীয় সরকার দিয়ে এই দেশের ক্রান্তিকালকে উদ্ধার করব। অতএব এই জায়গাতে আমি এনসিপিকেও অনুরোধ করব যে তারা তো 5 তারিখের পরে প্রথম যে বৈঠক করেছিলেন, সেই বৈঠকটা ছিল তারেক রহমানের সাথে ভার্চুয়াল বৈঠক, তারা সেখানে যাবেন। বরং কথাই তারেক রহমানের সমালোচনা না করে, বরং উনি যে ঐক্যের বার্তাটা জাতিকে দিচ্ছেন প্রতিনিয়ত, সেই বার্তাটা গ্রহণ করে নির্বাচনে যেই ক্ষমতায় আসুক না কেন, যেই দলই ক্ষমতায় যাক না কেন, অন্তত আমরা ঐক্যটা যেন ধরে রাখা যায়। 24-এর চেতনার বাংলাদেশ বিনির্মাণে, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে, তরুণ এবং মেধাবীদের বাংলাদেশ নির্মাণে আমাদের সমস্ত রাজনৈতিক দলকে এই ঐক্যের পক্ষে দায়িত্বশীল আচরণ জাতি খুব বেশিভাবে প্রত্যাশা করে। আমি ছোট করে একটা কথা বলি, আওয়ামী লীগের ভোট 30 থেকে 32%, বিএনপির ভোট 30 থেকে 32%। এই যে 38% বা 37% ভোট, এই ভোটটাকে কিন্তু ওই ভোটের 1 দিন 2 দিন 3 দিন আগে মানুষ যায়, এই ভোটটাই কিন্তু এনসিপির দিকে তাকিয়েছিল। সেই তাকানো
থেকে মানুষ আস্তে আস্তে তাদের কর্মকাণ্ড অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর হাসনাত আলী। আরেকটা বিরতির সময় হচ্ছে দর্শক, আরেকটা বিরতি নিয়ে ফিরছি। RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন। এরপর স্বাগত আরেকবার, দেখছেন RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছে। নির্বাচন ও রাজনীতির পালাবদল, এই বিষয়টি নিয়ে কথা বলছি। অনেক জোট নিয়ে অনেক আলোচনা হয়েছে, জোটবদ্ধ রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। মোস্তফা কামাল আছেন আমার সাথে। আমি একটু নির্বাচনী পরিবেশ নিয়ে একটু কথা বলতে চাই। যেটা আমি বলছিলাম, আসলে রাজনৈতিক ঐক্য ধরে রাখতে না পারলে নির্বাচনী পরিবেশ কতটা সুখকর হবে, কিংবা লেভেল প্লেইং ফিল্ডের কথা যেটা আমরা বলি, যেটা প্রায় সময় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ আসে যে প্রশাসন আমাদের দলে নেই, প্রশাসন অন্যদিকে ঝুঁকে আছে। তো সেক্ষেত্রে আসলে কোনো প্রশ্ন তৈরি হবে কিনা? প্রশ্ন এর মধ্যে তৈরি হয়ে গেছে। অর্থাৎ জয়ের একটা নিরাপত্তা চায়, নিশ্চয়তা চায়। কিভাবে জয়টা নিশ্চিত করতে চায় তারা? কারণ নির্বাচনের সময় অত্যন্ত প্রাসঙ্গিক হচ্ছে ডিসি, ওসি, এসপি, ইউএনও, এগুলো আপনি খেয়াল করে দেখুন, রাজনৈতিক দলগুলো এগুলো নিজেদের আয়ত্তে নিতে চায়, নিজেদের পছন্দসই লোক দিতে চায় এবং দিচ্ছেও। কারণ এমনিতেই ঘটনা বা তথ্য প্রকাশ পেয়েছে যে ভাগযোগ করে তারা নিয়েছে। কেউ একটা ডিসি নিয়েছে, কেউ একটা এসপি নিয়েছে, এই ফাঁকে কেউ দুইজন ভিসি নিয়েছে। এগুলো কিন্তু 24-এর চেতনার সাথে যায় না। এগুলো তো এক ধরনের কোটা প্রথা হয়ে গেল। তো এরই মধ্যে 24-এর যে 5 আগস্ট বা যেটাকে আমরা জুলাই আন্দোলন বলি, এর মধ্য দিয়ে তারা কিন্তু জুলাইকে ঝুলাই দিয়েছেন। 71 নিয়ে এই দোকানদারি চলেছে বাংলাদেশে, যে 71-এর হক কার, অধিকার কার, 71 কার পকেটে থাকবে, এই নিয়ে ব্যবসাকেই করবে। এটার পরিণতি ভালো হয়নি। দোষ কিন্তু 71-এর নয়, দোষ হচ্ছে দোকানদারদের। এই 24-এর জুলাই নিয়েও কিন্তু আমরা এরই মধ্যে এই দোকানদারি দেখছি, সাদা চোখে দেখছি, এটা কোনো গোপনে হচ্ছে না। ডিসি নেওয়ার সময় ভালো ঐক্য আছে, ঐক্য আবার নাই বলে কে? এসপি নেওয়ার সময় ঐক্য আছে, এটার নাম তো ঐক্য না। তো এখন ক্ষমতায় যাওয়ার প্রশ্নে তো হালকা পাতলা ঐক্য আছে, বা ঐক্যের একটা বার্তা আছে যে যারা পরাজিত হবে তাদেরকেও ভবিষ্যৎ সরকারে রাখা হবে, অথবা তাদেরকেও দেশ গঠনে কাজে লাগানো হবে। তো ঐক্যের বার্তা তো পরিষ্কার। কিন্তু এরপরও যা আসলে প্রমাণ হচ্ছে যেগুলো হচ্ছে মুখের কথা। যদি এগুলো মনের কথা হতো তাহলে এনসিপিকে তো প্রতিটা দল আদরের জায়গায় রাখতে পারত, বা এনসিপিও আদরণীয় হয়ে থাকতে পারত। আপনি দেখেন দুই দিক থেকেই যারা আদর করা, সোহাগের মধ্যে রাখা, তারাও এনসিপিকে আয়ত্ত নেওয়ার চেষ্টা করেছে। হয়তো আপনি দুদিনের ব্যবধানে, নির্বাচনের আরো মোটামুটি 1 মাসের মতো বাকি, এদিক ওদিক যাওয়ার সুযোগ কিন্তু আছে আরো 10-12 দিন মোটা দাগে। যে আলামত আমরা দেখছি, কে কোন দিকে কেবলা করবে এখনো কিন্তু চূড়ান্ত নয়। আজকের পরিস্থিতির সাথে আগামী দিনের পরিস্থিতি আপনি দেখবেন নাও মিলতে পারে। তো ঠিক আছে, নির্বাচন আসলে লড়াই হয়, লড়াই হলেও তো ঐক্য থাকতে পারে, প্রতিদ্বন্দ্বিতা হলো ঐক্য থাকতে কিন্তু পারে। যে বিষোদগারগুলো হচ্ছে সেগুলো কি আসলে মেনে নেওয়া যায়? বিষোদগারগুলো আজকে হতে পারত, থেকে যাবে, দাগ কেটে রাখছে। কিন্তু আজকে বিষোদগারগুলো হতে পারতো এ নিয়ে যে তোমাদের চেয়ে আমাদের ভূমিকা বেশি 24-এ, অথবা তোমাদের এতজন গ্রেপ্তার, আমাদের গ্রেপ্তার এতজন, বড়াইটাই নিয়ে হতে পারত। নির্যাতন কে বেশি হয়েছে এ নিয়ে কিন্তু ডিবেট করতে পারতো, সেটা 24-এর সাথে যেত। কিন্তু এখন তারা যে বয়ানগুলো ছাড়ছে, যেভাবে নোংরা ভাষায় একে অন্যকে আঘাত করছে, কি জন্য? শুধুই ক্ষমতার জন্য। আবার দুদিন পরে দেখা যায় যে একসাথে বসে মিটিং করে বলে যে আমরা শান্তিপূর্ণভাবে ঐক্য প্রতিষ্ঠা করব। তো আপনাদের কথার সাথে তো কাজের মিলছে না। এই ফাঁকে যে কয়েকটা লাশ পড়ে যাচ্ছে, ওই লাশগুলো নিয়ে আসেন। যখন বললেন যে আমাদের ভবিষ্যতে ঐক্য থাকবে, তো ওই লাশগুলো তুলে নিয়ে আসেন, জ্যান্ত করে দেন। তা তো করতে পারছেন না। এখন সর্বশেষ এনসিপি যে পরিণতিটা ডেকেছে, উদ্বেগ যাচ্ছে কিন্তু। কারণ আমাদের এখানে ছোট্ট করে আমি একটু শেষ করে ফেলি, এই স্কেলের আন্দোলন অথবা বিপ্লব বলেন বা অভ্যুত্থান বলেন, সমসাময়িক কালে শ্রীলঙ্কায় হয়েছে, নেপালেও হয়েছে, এরও একটু আগে হয়েছে কিন্তু তিউনেশিয়ায়। আমাদের এখানে নেপালের ছায়া নেই। নেপালে কিন্তু ছাত্ররা এইভাবে ক্ষমতার ধারে কাছে যায়নি, শ্রীলঙ্কায়ও যায়নি, কিন্তু তারা প্রেসার গ্রুপ হিসাবে আছে। তো আমাদের এখানকার সিলেবাসটা একটু ভিন্ন, কারণ তাদের ওখানে আমাদের মতো আয়নাঘর ছিল না, এত গুম ছিল না। ওই যুক্তিতে আপনি বলতে পারেন যে এরা মাঠে এসেছে, আসা দরকারও একটা মধ্যবর্তী দলের। তো সেই জায়গা থেকে, নিজেদের অবস্থান থেকে এই মুহূর্তে তারা বিএনপির সমালোচনা করার অনেক কিছু আছে।
তারা যদি এই সমালোচনাগুলো করতো তাদের প্রতি কিন্তু এক ধরনের নজর থাকতো মানুষের। এখন তারা একচাটিয়া বিএনপির সমালোচনার একটা এজেন্ডা নিয়েছে, সেটা আবার জামাতের সাথে মিলে, এটা তো স্পষ্ট। তো এই কথাগুলো তো তারা নিজস্ব অবস্থান থেকে বলতে পারতো। এতে করে তাদের প্রতি যে আদর সেটা থাকতো। কিন্তু অসংখ্য আবার বিএনপির মধ্যে যে সহিষ্ণুতা কিন্তু আমরা দেখছি একটা, তারা সমালোচনা একটু সহ্য করছে, তো এটাও তো এক ধরনের প্রেসার হতো। চেক এন্ড ব্যালেন্স থাকতে পারতো। সেটাই। এনসিপি ওই সুযোগটা নষ্ট করে দিল। এর মধ্য দিয়ে এনসিপি কতটুকু অনিরাপদ হয়ে গেল সেটা হয়তো আমরা আগামী কয়েকদিনের মধ্যে দেখতে বাধ্য হব। অর্থাৎ তাদের জন্য, ধন্যবাদ। যেটা আমি বলছিলাম শুরুতে, যে মায়া করারও কিন্তু একটা জায়গা রাখা লাগে। তো এখন শুধু আফসোস করার দিকে তারা চলে যাচ্ছেন কিনা, এটাও ভাবার, এটাও একটা প্রশ্ন রেখে গেল। অসংখ্য ধন্যবাদ মুস্তফা কামাল। আজকের মতো শেষ করতে চাই। আর আইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক আপনারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন, ধন্যবাদ। শুভরাত্রি।